সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বললেন মির্জা ফখরুল। ১৩ বছর পর দেশে ফিরে ঐক্যের ডাক বিএনপি নেতা কায়কোবাদের। ঐক্য অন্তর্বর্তী সরকারের বৈধতা মন্তব্য আইন উপদেষ্টার। ১ বছরের মধ্যে জুলাই গণহত্যার বিচার শেষ করার আশা প্রধান কৌঁসুলির। দুর্ঘটনার হটস্পট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। টোল প্লাজা যেন মৃত্যু ফাঁদ। ফিটনেসবিহীন গাড়ি, বিশৃঙ্খলা, অদক্ষতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া জরুরি নথি উদ্ধার সম্ভব বলছেন সাবেক আমলা শহীদ খান। পুরো অবকাঠামো ঢেলে সাজানোর পরামর্শ। ধান কাটা মাড়াইয়ের যন্ত্র কেনায় হরিলুট। বাগের হাতেই লোপাট ৫ কোটি টাকা। বিতরণে সংশ্লিষ্টরাই পকেটে ভরেছে অভিযোগ কৃষকের। অনেক আগেই আপনার কাছ থেকে আইডি কার্ড নিয়েছিল, ছবি নিয়েছিল, তো মেশিন তো আমরা পাইনি। এই মেশিন ওই কর্মকর্তারা বিক্রি করে দিছে, আর আমার এই মোড়লগঞ্জ এলাকায় এরকম কোনো মেশিন নেই। উপেক্ষিত কংগ্রেস, বিজেপি নির্ধারিত স্থানেই হল মনমোহন সিং এর শেষকৃত্য। বিতর্কের পর স্মৃতিসৌধের জায়গা দিচ্ছে মোদী সরকার। এবং বসুন্ধরার মাঠে দ্বিতীয় দিনের মতো রংপুর রাইডার্সের অনুশীলন। সোহান মাহিদি নাহিদদের নিয়ে শিরোপায় চোখ রাখছেন হেড কোচ। আমরা নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বলেন, ঐক্যবদ্ধ না থাকলে স্বৈরাচারের দোসররা আবার মাথা চাড়া দেবে। ১৩ বছর পর সৌদি আরব থেকে ঢাকায় ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা সহ আওয়ামী লীগের আমলের দায়ের করা সব মামলায় খালাস পাওয়ার পর শনিবার ঢাকায় ফেরেন তিনি। তাকে বরণ করতে বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। বিমানবন্দর থেকেই শ্রদ্ধা জানাতে চলে যান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিসৌধে। কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বলেন, ঐক্যবদ্ধ না থাকলে স্বৈরাচারের দোসররা আবারও মাথা চাড়া দেবে। আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি একত্র ছিল, এখন যেন কেমন তেমন হচ্ছে। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ৯৬ সালের মতো ঘটনা ঘটবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, তাদের দলের সংস্কারে কোনো আপত্তি নেই। পরামর্শ দেন সরকারকে আগে দেশের অস্থিতিশীলতা দূর করার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের দ্বারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দলের আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়া ঠিক হবে না। এই রিফর্মের আগে আমরা অনেক আগে রিফর্ম দিয়ে রাখছি ২১ সালে। এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন, দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় থাকতে পারে না। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ঐক্যই অন্তর্বর্তী সরকারের বৈধতা মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, ঐক্যে ফাটল জুলাই গণহত্যার বিচারে প্রধান চ্যালেঞ্জ। শনিবার রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচারে চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। এছাড়া ১ বছরের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জুলাই গণহত্যার বিচার শেষ করার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের দ্বিতীয় দিনে আলোচনা হয় গুম খুন, বিচার বহির্ভূত হত্যা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত সংলাপে অংশ নেন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও শিক্ষার্থী প্রতিনিধিরা। কথা বলেন বিভিন্ন সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনরা। কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকাংশ ৮০,০০০-এর বেশি এখনো অ্যারেস্ট করা হয়নি। বাংলাদেশে টোটাল বিচার ব্যবস্থাটা একটা সিস্টেমেটিক
সংস্কার আর নির্বাচন নিয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অভিযোগ করেন বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে বিচার বিভাগকে ব্যবহার করেছিল শেখ হাসিনার সরকার। বিচার বিভাগ তো শেষ আশ্রয়ের জায়গা, সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি, সত্যি সত্যি আমরা একটা সামনের দিকে অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জন কোনোভাবে যাতে বিসর্জনে পরিণত না হয়। বিচার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে সব উন্নয়ন হতে হবে, তারপরে গণতন্ত্র, জনগণ, ভোট ইত্যাদি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবাই ক্ষমতা দখলে মরিয়া, কিন্তু বিচার নিয়ে তেমন চিন্তা নেই বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আর চিফ প্রসিকিউটর জানান 1 বছরের মধ্যেই সম্পন্ন হবে জুলাই গণহত্যার বিচার। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত, কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল সেইখানে আপনারা ফোকাস করেননি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে নিখুঁত এবং নিরপেক্ষভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদের বুঝিয়ে দেব যে কতটা স্বচ্ছভাবে বিচার করা যায়। জাতীয় ঐক্যে যেন ভাঙন না লাগে সেদিকে নজর রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান আইন উপদেষ্টা। বলেন গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন এই 3টি কাজকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমাদের ঐক্য কিন্তু আমাদের লেজিটিমেসি, আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। কোনোভাবেই এখানে কোনো রকম যদি কারো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, 15 বছর কি দোজকে ছিলাম সেটা মনে রেখে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান এই আইন বাতিল করা হলেও আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটার অফেন্স আইন রাখার বিকল্প নেই। সজল দাস, নিউজ 24, ঢাকা। সংখ্যাগরিষ্ঠ জনগণ যে মত গ্রহণ করবে সেটাই সঠিক। 2 কক্ষের সংসদ হতেই হবে। ভারসাম্য আনতে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায়। এসব আলোচনা উঠে এসেছে জাতীয় সংলাপে শনিবারের বিকালের অধিবেশনে। প্রকৃত উন্নয়নের উপরও জোর দিয়েছেন বক্তারা। দ্বিতীয় স্বাধীনতা না বলে আমি যদি বলি দিস ইজ দ্য বার্থ অফ সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ। আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং, আমি লিখেছিলাম এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। যে লুটপাট তন্ত্র চালু হয়েছিল সেটাকে মানুষ, আন্দোলনে যোগদানকারী, তার প্রতি সহানুভূতিশীল মানুষেরা পরিষ্কারভাবে শনাক্ত করতে পেরেছিলেন যে এই কথিত উন্নয়নের মধ্য দিয়ে সারা দেশের মানুষের মিনিমাম 3 বেলা খাওয়ার ব্যবস্থা তৈরি হয় না। সে এই ধরনের উন্নয়ন চায় যে তার জীবনের মধ্যে, তার পরিবারের মধ্যে তার উন্নয়নের প্রতিফলন দেখতে পায়। ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি এটা ধরে রাখতে পারবো তো, নাকি আরো ভালো চাই এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগ হারাবো? দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। মহাসড়কে 1 বছরে অন্তত 63টি দুর্ঘটনার 12টি ঘটেছে গত 2 দিনে। বিশেষজ্ঞরা বলছেন বিশৃঙ্খলা, গতি বেশি থাকা ও অদক্ষ চালকদের জন্য ঘটছে এমন দুর্ঘটনা। ফিটনেসবিহীন গাড়িও দায়ী। এদিকে শুক্রবারের টোল প্লাজায় দুর্ঘটনায় দায়ী বাসের চালক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা যেন মৃত্যুফাত। সিসি ফুটেজে দেখা যায় শুক্রবার আনুমানিক দুপুর 12টা ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়াভাবে সামনে থাকা একটি মোটরসাইকেল ও 2টি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 3 শিশুসহ 6 জনের, আহত হন বেশ কয়েকজন। এই মহাসড়কে একের পর এক দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি আর সড়কে নজরদারি না থাকাকে দুষছেন যাত্রী ও চালকরা। ভোরবেলা অ্যাক্সিডেন্ট বেশি হয়, আসা ড্রাইভার রাত্রে গাড়ি চালালে, ঘুমের বেলা গাড়ি চালায়, এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমরা যখন যাতায়াত করি বাসে, মনে করেন বাসদেরকে বললে, মনে করেন আস্তে চালাতে বললে তারা কোনো কথাই শুনে না। এই রাস্তায় যারা চলাচল করে তারা যেন যত্রতত্র গাড়ি পার্কিং না করে এবং একই গতিতে গাড়ি চালায়। তথ্য বলছে গত 1 বছরে এই মহাসড়কে ঘটে 63টি দুর্ঘটনা, যার 12টি ঘটেছে গত 2 দিনে। পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক মনে করেন এক্সপ্রেসওয়েতে বিশৃঙ্খলাই এমন দুর্ঘটনার মূল কারণ। এক্সপ্রেসওয়ে কিন্তু সবচেয়ে নিরাপদ, কিন্তু অপারেশনের দিক থেকে না বিআরটিএ, কে চালাচ্ছে গাড়িগুলি, বাসের রুট পারমিট আছে কিনা,
এবং কে গাড়িটা চালাচ্ছে তার অভিজ্ঞতার সার্টিফিকেট আছে কিনা এগুলি দেখভাল করার কিন্তু কেউ নাই। তো তার মানে হাইওয়ে পুলিশকেও কিন্তু চমৎকার কিন্তু ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। অবৈধ জায়গা থেকে যাত্রী উঠানামা করছে, যাত্রীগুলি দ্রুতগতির রাস্তা পারাপার করছে, হাইওয়ে পুলিশ বিকার নাই। মাওয়া টোল প্লাজার দুর্ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও পালিয়ে যায় ড্রাইভার। তবে শনিবার চালক দুরুন্নবী সহ 2 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। আগুনে সচিবালয়ের 5 মন্ত্রণালয় পুড়ে যাওয়া নথি ও প্রকল্পের জরুরি কাগজপত্র উদ্ধার করা সম্ভব, এমনটাই মনে করেন সাবেক আমলা আবু আলম শহীদ খান। তার মতে জরুরি নথির কপি সংশ্লিষ্ট বিভাগ বা সহকারী প্রতিষ্ঠানেও থাকতে হয়। আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে বলে মনে করেন সাবেক এই সচিব। বুধবার দিবাগত রাতে আগুনে পুড়েছে সচিবালয়, 5 মন্ত্রণালয়। পুড়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার ও সড়ক পরিবহন 2 মন্ত্রণালয়ের পুড়েছে 90%। জরুরি নথি আর প্রকল্পের কাগজপত্র নিয়ে উৎকণ্ঠায় উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, যেসব জরুরি ফাইল কিংবা নথি পুড়ল সেগুলোর কি হবে? পুড়ে যাওয়া মানে কি সরকারের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত থমকে যাওয়া? সাবেক এই সচিব বলছেন, সরকারের সব কাজেই বিকল্প ব্যবস্থা রাখা হয়। নথিগুলো তৈরি করা সম্ভব এবং অবশ্যই সম্ভব। কালকে যেটার উপরে একটা সিদ্ধান্ত দরকার ছিল সেটা আমি এখন করতে পারবো না, এটা ট্রু, কিন্তু আমি ওই সিদ্ধান্তটা 10 দিন পরে নথি ঠিক করে করতে পারবো। আমাদের নথিগুলো তৈরি করতে হবে এবং নথিগুলো তৈরি করার জন্য যথেষ্ট কাগজপত্র, দলিল, দস্তাবেজ প্রত্যেক মন্ত্রণালয়ের অধস্তন বা সহযোগী যে সংস্থাগুলো আছে তাদের কাছে আছে। মন্ত্রণালয়ের একটা চিঠিও যদি গিয়ে থাকে সেটাও তাদের দলিলে থাকবে। আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই সচিব। আপনি সচিবালয়ে আছেন, আপনি অন্যদের জন্য আইন করেন যে তার বাড়ির সামনে এতটুকু রাস্তা থাকতে হবে ফায়ারের গাড়ি যাওয়ার জন্য, তার গেটটা এরকম হতে হবে, তার পানি সাপ্লাই থাকতে হবে। তো আপনি সেই আইনটা নিজে প্রতিপালন করেন না। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যারা আমরা আইন করি এবং আইনের প্রয়োগ করি তারা নিজেরাই আমাদের সংস্থার ব্যাপারে আমরা সচেতন নই, বরঞ্চ আইন ভঙ্গ করেছি। আপনি যে এই কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে পারেনি ঠিক মতো। এদিকে সচিবালয়ে আগুনের 2 দিন পর ছুটির দিনেও গেইটে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল কঠোর। জরুরি কাজে কিছু কর্মচারীরা এলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের দাম 35 লাখ টাকা। সরকার 23 লাখ টাকা ভর্তুকি দিয়ে কাগজে কলমে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করেছে 9 লাখে। কিন্তু বাস্তবে পাওয়া তো দূরের কথা, যন্ত্রগুলো চোখেও দেখেননি কৃষকরা। কাগজপত্র নিয়ে কৃষকদের নাম ভাঙিয়ে এক জেলা থেকেই লোপাট হয়েছে প্রায় 5 কোটি টাকা। কৃষকদের দাবি বিতরণের সঙ্গে জড়িতরাই নিজেদের পকেটে ভরেছে সরকারি কোটি কোটি টাকা। শেখ জালালের ছবিতে বনি আমিনের বিশেষ রিপোর্ট। কৃষকদের স্বপ্নের ফসল ঘরে তোলার মৌসুম চলছে। মরিলগঞ্জের মাঠ জুড়ে এখন কৃষকের ভীষণ ব্যস্ততা। সরকারি নথি বলছে কৃষকের এমন কষ্ট, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল সরকার। 35 লাখ টাকা দামের ধান কাটামাড়াই যন্ত্র 70% ভর্তুকি দিয়ে মাত্র 9 লাখ টাকায় দেওয়া হয় কৃষকদের। এই সুবিধায় গত 2 অর্থ বছরে বাগেরহাটের মোরেলগঞ্জের কৃষকরা পেয়েছেন 14টি কম্বাইন হারভেস্টার। সেগুলো বিতরণ হয় স্থানীয় কৃষি অফিসারের মাধ্যমে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেল এখনো আগের মতোই দল বেঁধে ধান কাটতে হচ্ছে এখানকার কৃষকদের। তাহলে মাড়াই যন্ত্রগুলো গেল কোথায়? যন্ত্র বিতরণের নথিতে থাকা নাম ঠিকানা ধরে একজন কৃষককে পাওয়া গেল। নাম সবুজ হাওলাদার। সরকারি একটা তালিকায় আপনার নাম আছে যেখানে আপনি এই ধান কাটা এবং মাড়াই যন্ত্র পেয়েছেন। সেই যন্ত্রটা আসলে কোথায়? ভাই ওটার জন্য তো আপনার অনেক আগেই আপনার কাছ থেকে আইডি কার্ড নিয়েছিল, ছবি নিয়েছিল, তো মেশিন তো আমরা পাই নাই। আমরা এখনো হাতে ধান কাটি, দেখেন ওই যে এখনো কৃষকরা ধান কাটতেছে, হাতে কাটতেছে আর কি। কথা হয় তালিকাভুক্ত আরো কিছু কৃষকের সাথে। উল্লেখ আছে যে আপনাদের কাছে মেশিন আছে? না, আমাদের কাছে কোনো মেশিন নেই। আমার ছেলের কাছ থেকে আইডি কার্ড নিয়েছিল, এরপর ছেলের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল, কিন্তু আসলে আমরা কোনো মেশিন পাইনি।
এই মেশিন ওই কর্মকর্তারা বিক্রি করে দিছে, আর আমার এই মোড়লগঞ্জ এলাকায় এরকম কোনো মেশিন নেই। অভিযোগের বিষয়ে কথা হয় তৎকালীন কৃষি কর্মকর্তার সাথেও। তালিকা অনুযায়ী পেয়েছে, যাদের তালিকা করেছে। হ্যাঁ, তালিকা অনুযায়ী তো পাইছে। দেখেন তো এই তালিকায় এরা পেয়েছে কিনা। সবাই পেয়েছে। আমরা তো উপজেলায় এমপি মহোদয়ের উপস্থিতিতে আমরা বিতরণ করছি, কিন্তু আমরা যেটা দেখেছি পাইনি। এক্ষেত্রে কি বলবো? এখন আপনারা কিভাবে দেখছেন সেটা জানি না, আমরা তো তাদেরকে মেশিন দিয়ে দিছি। আচ্ছা, আপনার সামনে যদি তাদেরকে উপস্থিত করি। হ্যাঁ, করেন। অভিযোগ অস্বীকার করাই মুখোমুখি করানো হয় প্রতারণার শিকার তালিকাভুক্ত কৃষকদের। ওনার নাম এই তালিকায়, আপনার নাম বলেন। মোহাম্মদ সবুজ। এই যে সবুজ, পিতার নাম কি? আশরাফ আলী। ঠিক আছে তো সব? আচ্ছা, আপনি আপনার বিষয়টা একটু বলেন তো। উনি বলছেন যে আপনারা পেয়েছেন, তো দিক দিয়ে মেশিনের নাকি ছবি টবি তোলা হয়ে গেছে, তো পরে আমার কাছ থেকে মেশিনটা পাইনি আমি। এটা আমার কাছ থেকে আইডি কার্ড নিয়ে এটা প্রতারণা করছে আর কি। এখন আমার কি করণীয়? এখানে আমার মেশিন লাগবে, আমার মেশিন কই? ওই আমাকে চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদও মেশিন গেছিল, এরপর ওই যারা আইডি নিছে তারা মেশিন নিয়ে গেছে। কাগজপত্র নেওয়া হলো, কিন্তু মেশিন আমাদেরকে দেওয়া হয়নি। আমরা তো চেক করছি, তখন তো এরা কৃষকই ছিল। এখন এটা তো করছে পরবর্তীতে। আমরা তো যখন বিতরণ করছি তখন পর্যন্ত তারা কৃষক সঠিক ছিল না, আমাদের যা বিতরণ করা সেটা করে দিছি। সবশেষ তো নিজের দায় দায়িত্বের কথাও অস্বীকার করে বসলেন এই কৃষি কর্মকর্তা। 1 বছর পরে এসে বলতেছে পাইনি। এখন কি বলবো? এখন কাদের মধ্যে বিচার? প্রমাণ দেখান যে ওনাদেরকে হ্যান্ডওভার দিয়েছেন। না, এখন এই ছবি, এখন আমার এই মোবাইল আছে, নতুন মোবাইল, সেটা তো আগের মোবাইল আছে। ওই অফিসে তো নাই। ওই অফিসে তো এখন সবকিছু চেঞ্জ হয়েছে না। আগে একটা ছেলে ছিল, সেই ফাইলটা দেখাশোনা করতো, সেই ছেলেটা তো নাই, এখন অন্য অফিসার আছে। তো ওনাদেরকে বলতে হবে। হ্যাঁ, তাকে বলবো যে স্টেপ নিতে, যাতে কোম্পানি তাদেরকে বুঝাই যায়। শোনেন, শোনেন, আপনি মোরালেস, আপনি যদি সেটা চান, ঠিক আছে, আমরা ওনাকে বুঝাই দেব। আচ্ছা, আমি একটা কথা বলি, ওনারা পাইছে কি পাইন নাই এজন্য আমি যাই না। তিনি অস্বীকার করলেও বাস্তবতা হলো কৃষি যন্ত্রগুলো বিতরণের তথ্য শুধু কাগজেই আছে, বাস্তবে নেই। কোম্পানির সাথে আমার কোনো দুর্বলতা নাই। আনেন নিউজ 24, বাগেরহাট। ঢাকা চাইলেও ভূ রাজনৈতিক সমীকরণে শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি। ভারতের দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এমন বিশ্লেষণ উঠে এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, দিল্লি মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। বাংলাদেশে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তুলতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। তবে মুখে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কথা বললেও শেখ হাসিনার বিষয়ে এখনো নীরব নয় দিল্লি। ভারতের দ্য ইকোনমিক্স টাইমসের ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে সহজে ফেরত দিচ্ছে না। ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী দেশগুলো ভারতের উপর বিশ্বাস হারাতে পারে। সেই সাথে ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় ভারত হাসিনাকে পরিত্যাগ করবে না। গণমাধ্যমটি বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও অনুরোধটি সতর্কতার সাথে পর্যালোচনা করবে এবং তাতে সময় ক্ষেপণ করতে পারে নয়াদিল্লি। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামা অন্তর্ভুক্ত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে শেখ হাসিনার উপস্থিতি। মাসুদ রানা, নিউজ 24। সুপ্রিম কোর্টের 90% বিচারক বিচার কাজে অনাচার করেছেন, এমনকি জুডিশিয়াল কু করারও চেষ্টা করেছেন, মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনের খসড়া নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি। কারণগুলো বললাম, আপনারা আমি জানি না, আমি লেখাপড়া জানলে এই বিচারক হওয়া যায় না, তার সততা থাকতে হবে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। আমাদের উচ্চ আদালতে এমন বিচারক নিয়োগ পেয়েছে যে নিম্ন আদালতে জাজ হওয়ার পরীক্ষায় ফেল করেছিল। যে উচ্চ আদালতে নিয়োগ ভালো হতে হবে, এটার জন্য আমাদের কিছু করতে হবে। এই সিস্টেম কাজ করছে না, আমাদেরকে কিছু করতে হবে। কিছু করতে হলে আমাদের লয়ের মাধ্যমে করতে হবে। গণ অভ্যুত্থানে আহতদের এখনো পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি।
অভিযোগ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরেকটি আয়োজনে তিনি বলেন, নতুন বাংলাদেশের ষড়যন্ত্র চলছেই। এসব মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুরুতেই অনেকে দেখি হাজারো প্রাণের বিনিময়ে এসেছে নতুন বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বলছেন তারা পরিবারের বোঝা হয়ে থাকতে চান না। সেদিনকার কথা মনে পড়লে আমি আজও আমার হাত পা কাঁপে। কল্পনায় ঘুমাইতে গেলে দিনকার কথা বাসাতে উঠে। পঙ্গুত্ব গ্রহণ করছে, চোখে দেখে না, অনেক অসুবিধা নিয়ে আসছে। তাদের পরিবারটা কিভাবে চলে? আপনারা সরকার আমাকে এই বাসস্থান ঠিক করে দেয় সেই আবেদন করছি। রাজধানীর পল্টনের একটি হোটেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে এই স্মৃতিচারণ অনুষ্ঠান। যোগ দেন জামায়াতে ইসলামের আমির। বলেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা এখনো দেয়া হয়নি। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আহত পঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলোতে পাঠানো হয়। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদে অধিবেশনেও যোগ দেন জামায়াত প্রধান। বলেন, নতুন বাংলাদেশে ষড়যন্ত্র চলছেই। আলিমুল আমাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে শুধু আলিমুল আমাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে। খেলাফত মজলিসের আয়োজনে বিএনপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও অংশ নেন। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের নির্বাচন। শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে চলে নির্বাচন কার্যক্রম। সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টায় শেষ হয়। ফলাফল ঘোষণা হবে রাত 8টায়। 60 জন প্রার্থীর বিপরীতে দলটির 21 জন সদস্য নির্বাচিত হবেন। সারা দেশ থেকে আগত ন্যাশনাল কমিটির 315 জন সদস্য এই নির্বাচনের ভোটার। তাদের ভোটে গঠিত হবে এবি পার্টির 21 সদস্যের জাতীয় নির্বাহী পরিষদ। স্লোগান নাই, কোনো কিচ্ছু না, একদম নিশ্চুপ, অতি সুন্দরভাবে আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি। আমার জীবদ্দশায় দেখা এত সুন্দর সুশৃঙ্খল নির্বাচন আমি সম্পন্ন হতে কমই দেখেছি আর কি, বা দেখিনি বললেই চলে। চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্ট বিপ্লবের 72 ঘন্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা করা যেত। জুলাইয়ে বিপ্লব দমনে পুলিশের ভূমিকা ছিল ইতিহাসে অন্যতম বিতর্কিত। পুলিশের গুলিতে নিহত হয় শত শত ছাত্র জনতা। এমন অবস্থায় সরকার পতনের মুখে হামলার শিকার হয় পুলিশ সদস্যরাও। 5 আগস্টের পর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাহিনীটি। এমন অবস্থায় রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ছাত্র ও জনতার অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত, কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রেখে সতর্ক থাকার আহ্বান জানায় পুলিশের এই কর্তা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সাতপুরে জাহাজে 7 খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। কর্মবিরতির ফলে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর ধারে 16টি ঘাটে পণ্যভর্তি লাইটারের জাহাজের দীর্ঘ সারি। জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখে শ্রমিকরা করছে প্রতিবাদ, চাচ্ছে দোষীদের শাস্তি। বন্দর কর্তৃপক্ষ বলছে বন্ধ রয়েছে বহিনগর পণ্য খালাস। বন্দরের তো সব কার্গো ডেলিভারি শিপমেন্ট সব তো বরাবরই হচ্ছে। লাইটারেজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যায়, সেগুলা বন্ধ আছে ওদের ধর্মঘটের কারণে। সকালে চাঁদপুর পুরান বাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে চলে আসা পণ্য আনলোড করতে দেখা গেছে। তবে শ্রমিকরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পরবর্তী কার্যক্রম বন্ধ থাকবে। এখন আবার ডাকাতি চলমান আছে, তাহলে এই পরিস্থিতিতে প্রশাসন কি করতেছে? প্রকৃত যে আসামি আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, আর যতক্ষণ তাদের গ্রেফতার করতে হবে না আমাদের 4 দফা দাবি মানা হবে না, আমরা এই কর্মবিরতিতে থাকবো। এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে শ্রমিকরা। সকালে নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। এদিকে দ্বিতীয় দিনের মতো বরিশাল নগরের চাঁদমারি ঘাট থেকে বালু, গ্যাস, ডিজেল, সিমেন্ট, সার, ইট বোঝাই কার্গো কোস্টার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ। একই সঙ্গে কীর্তনখোলা নদীতে কোনো প্রকার জাহাজ চলাচল করতে দেখা যায়নি। চাঁদপুরে যে আলবাকারা জাহাজ 7 খুন হয়েছে, এই খুনের আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতে থাকবে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে নৌপথে লাইটার জাহাজ চলাচল বন্ধ থাকায় 45টি ঘাটে আটকা পড়েছে প্রায় 15 লক্ষ টন পণ্য, যার মধ্যে ভোগ্যপণ্য রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাজঘাট নয়, নিগমবোধেই শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। অন্তিম শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আশ্বাস দেন তার সৌধ নির্মাণে জায়গা দেয়ার। তবে রাজঘাটে শেষকৃত্য না করে মনমোহনকে অপমান করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এই নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়েছে বিজেপি। রাজঘাটে শেষকৃত্যের কংগ্রেসের দাবিকে পাশ কাটিয়ে শনিবার দিল্লির নিগমবোধ ঘাটেই মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই শেষকৃত্যে তাকে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিশিষ্ট নাগরিকদের শেষকৃত্য সাধারণত রাজঘাটেই সম্পন্ন হয়। তাই রাজঘাটের পরিবর্তে নিগমবোধ ঘাটে কেন মনমোহনের শেষকৃত্য করল মোদী সরকার, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্য দিয়ে বিজেপি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে বলে অভিযোগ কংগ্রেসের। এ নিয়ে শুক্রবার দিনভর চলে রাজনৈতিক টানাপোড়েন। শেষ পর্যন্ত কংগ্রেসের মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সায় দেয় কেন্দ্রীয় সরকার। তবে এর জন্য কিছুটা সময় চেয়েছে ক্ষমতাসীনরা। এ নিয়ে বিরোধী কংগ্রেস দল নোংরা রাজনীতি করবে না বলেও আশা মোদী প্রশাসনের। গেল বৃহস্পতিবার দিল্লিতে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। বসুন্ধরা নিজস্ব মাঠ স্পোর্টস সিটিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের গুছিয়ে নিতেই দীর্ঘ সময় অনুশীলন করেছে সোহান, শেখ মাহেদি, নাহিদ রানারা। এবারের স্কোয়াড নিয়েও সন্তুষ্ট হেড কোচ মিকি আর্থার। শিরোপায় চোখ থাকলেও মাঠে ক্রিকেটারদের কাছ থেকে সর্বোচ্চটা চান তিনি। পৌষের শীতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ক্রিকেটারদের পদচারণা। রংপুরের অনুশীলনে ব্যাটারদের বিগ শটে গ্যালারির বাইরে আছড়ে পড়েছে বল। উত্তরের হেড কোচ মিকি আর্থার টিম মিটিং সেরে নিলেন মাঠের মাঝেই। এরপর মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে একাকী সেরে নিলেন আলোচনা। ব্যাটিংয়ে উন্নতির জন্য দিলেন টিপসও। পুরো দল নিয়েও সন্তুষ্টি ঝরল নামকরা এই কোচের কণ্ঠেও। রংপুর এবার ভালো দল গড়েছে। আমরা আশাবাদী শিরোপা জয়ের জন্য। মাঠে নিজেদের সর্বোচ্চ দিতে পারলেই টুর্নামেন্টের শিরোপা জয় সম্ভব। বিদেশিদের মধ্যে কার্টিস ক্যাম্পার, টেইলাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলনে নাহিদ রানা গতির ঝড় তুললেন। রাজিউর রাজা, কামরুল রাব্বিরাও পেসে শান দিলেন। আমরা গ্লোবাল সুপার লিগ জিতে এসেছি। টিমের মধ্যেও ভালো বোঝাপড়া রয়েছে। আর বসুন্ধরা নিজেদের মাঠে আলাদাভাবে অনুশীলন করতে পারায় বাড়তি অ্যাডভান্টেজ দিবে। অনূর্ধ্ব 19 দলের বাংলার অধিনায়ক আজিউল হাকিম তামিমকে নিয়েও প্রশংসা ঝরল আর্থারের কণ্ঠে। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে বেশ রোমাঞ্চিত রাইডার্স কোচ। তামিম দারুণ ক্রিকেটার। নেটে তার ব্যাটিং দেখলাম, সে অনেক দূর যাবে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে তামিমের ব্যাটিং দেখেছি।
বিপিএল এর মাঠের লড়াইয়ে প্রথম দিনই মাঠে নামবে রংপুর, প্রতিপক্ষ বলিউড কিং শাকিব খানের ঢাকা। শুভদেব নাথ, নিউজ 24 ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।